প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মতো অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। যে লন্ডনে সম্মানিত প্রধান উপদেষ্টা এবং বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে যে বৈঠক এবং সেই বৈঠকের সূত্র ধরে যেটি সরকার ঘোষিত যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে, সেটি এগিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এমনই যে ঘোষণা এবং একটি যৌথ সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে আমরা জানতে পারলাম, সেটি আগামী নির্বাচন, বিচার বা সংস্কারের সূত্র ধরে দেশের রাজনীতিতে যে নানা ধরনের সমীকরণ বাস্তবতা চলছিল, সেই প্রশ্নে কতটা সমাধান হিসেবে কাজ করবে সেটি একটি প্রশ্ন। পাশাপাশি এই সিদ্ধান্তকে অন্যান্য রাজনৈতিক দলও যার যার মতো করে সেটি তারা বিচার বিশ্লেষণ করছে, তারা দেখছে এবং প্রতিক্রিয়াও ব্যক্ত করছে। এনসিপির প্রতিক্রিয়া রয়েছে, অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন যারা এই রাজনৈতিক প্রক্রিয়াগুলো নিয়ে বা ব্যবস্থাগুলো নিয়ে বা যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটি নিয়ে যারা আলাপ আলোচনা করছেন তাদেরও নিজস্ব মন্তব্য রয়েছে। এই প্রসঙ্গগুলো ধরেই আজকে আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম ফেব্রুয়ারিতে কি নির্বাচন, এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। সর্বডানে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, আমার ডান দিকে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাসুদ কামাল ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই নির্বাচনের সময় নিয়ে। কখন নির্বাচনটি হলে দেশের রাজনৈতিক বাস্তবতা, আমাদের যে নির্বাচনকালীন সময়, এই যে প্রসঙ্গগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা আছে, সেই আলোচনার সূত্র ধরে গতকালকে যে মিটিংটি হলো সেখানে যে নির্বাচনের সময়টি এগিয়ে আসলো, এই নির্বাচনের প্রশ্নে সুরাহা যে হলো, এটি আসলে দেশে এসে ঠিক থাকবে কিনা বা দেশে এখন যে বাস্তবতা আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে মতামত, সব কিছু মিলে এই সময়টি ঠিক রাখা যাবে কিনা, এখান থেকে আলোচনাটি শুরু হবে। না, নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এক্ষেত্রে আলোচনায় একটা সুরাহা হয়েছে, এটা আপনি কি বললো? আমরা তো তেমনটাই জানছি। কোথায় জানছেন? কি বলা হয়েছে? যৌথ একটা ঘোষণা দেওয়া হয়েছে তো। ঘোষণায় কি বলা হয়েছে বলেন তো? আমি আপনাকে ঘোষণাটা পড়ে শোনাই একটুখানি। উনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, আবার বলি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রথম শর্ত হলো দুটো, একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। সম্পন্ন কে করবে? আপনি করবেন নাকি আমি করব? তাহলে আমার আপনার হাতে কিছু নাই। বিএনপি করবে না, বিএনপির হাতেও কিছু নাই। তাহলে কার হাতে আছে? উনার হাতে আছে। উনি বলছেন সব প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। বলে নাই কিন্তু হবে, হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। হবে আপনাকে কোথায় পেলেন? কোথাও পান নাই। না, হবে মানে স্পষ্ট করে মানে সেটা বলছে যে আপনি শুনেন, ফলোইং সেন্টেন্সটা শুনেন। জি বলেন। দ্য ফলোইং সেন্টেন্সটা হলো, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। না, তাহলে আপনি যে এই পুরো জিনিসটা হলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস উনি সিলেক্ট করছেন, ওটা ওইভাবে দুইটা সেন্টেন্স বলছেন। না, তাহলে মাসুদ কামাল, এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আপনি যে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে যে বিচার বিশ্লেষণ করলেন বা আপনি যেভাবে বিষয়টিকে দেখছেন, তাহলে ফাঁকিটা দিল কাকে? কাকে ফাঁকি দেওয়া হলো? ফাঁকি দিল জনগণকে। আচ্ছা, সিম্পল তো। আপনি এই কথাগুলি এত ডিপ্লোম্যাটিক হইতে বললেন কেন ভাই? পাবলিক যে এই কথাগুলো আপনি কার জন্য বললেন বলেন তো আপনি আমাকে? এই কথাগুলি ওনারা যে এটা একটা যৌথ ঘোষণা দিলেন, কার জন্য দিলেন? পাবলিকের জন্য দিলেন তো। আমার পাবলিক এই ল্যাঙ্গুয়েজ কিছু বুঝে, তাদের মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরপাক খাবে, সেটা কি রমজানের এক সপ্তাহ আগেও। অনেকে হিসাব বিকাশ করতেছে, রমজান শুরু হবে 19 তারিখে, এক সপ্তাহ আগে কোন বৃহস্পতিবার পরে, সেটা পরে 12 তারিখে, অতএব 12 তারিখে ইলেকশন হবে। কে বলছে আপনাকে এটা? আপনি মনে মনে মন কলা খাচ্ছেন ভাই, এটার কোনো বেজ নেই। বিশেষ প্রক্রিয়ায় মানে অত্যন্ত চতুরতার সঙ্গে একটা মূলা ঝোলানো হয়েছে। না, তাহলে বিএনপি এটা বুঝলো না? বুঝছে, বুঝবে না কেন? বিএনপির লোকজন কি আমার চেয়ে কম বুঝে নাকি? আমি তো বিএনপির একজন কর্মী হওয়ার যোগ্য না। বিএনপির বহুত বড় বড় নেতা আছে,
তো তারা কি আমার চেয়ে কম বুঝে? তারা বুঝে, বিএনপি নেতা আমার পাশে আছে, জিজ্ঞাসা করেন ওনারা কি বুঝছে, সেই জন্যই ওনারা বুঝাক জনগণকে। মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ। সময় আসতে চাই যে আসলে বিএনপি কি এই মিটিংটিকে কিভাবে দেখছে, পাশাপাশি মাসুদ কামাল ভাই যেভাবে বলছিলেন যে এটা আসলে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের কূটনৈতিক কোনো প্রক্রিয়া কিনা বা খেলা কিনা সেটাও বিচার করার সুযোগ আছে কিনা, মানে সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও ধন্যবাদ জানাই। মাসুদ কামাল ভাই যেখানে শেষ করলেন আমি ওখান থেকে শুরু করি, যে বিএনপি কি বুঝলো আর কি। তো বিএনপি তো জনগণের বাইরে না, বিএনপি তো মার্চ থেকে আসে নাই, চন্দ্রযাত্রা থেকে আসে নাই, বিএনপি বাংলাদেশেরই একটি অংশ। বিএনপি যেটা আমরা যেহেতু নির্বাচন প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না এতদিন, সেটা বিএনপি কিন্তু ডে ওয়ান থেকে 2009 থেকে একই সংগ্রাম করে আসছে। সো কিন্তু একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতাই কিন্তু বলে নাই যে আমরা ক্ষমতায় যাইতে চাই। আমরা শুধু চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক হোক, মানুষ ভোট দিতে পারুক, ইয়াং জেনারেশন 18 বছরের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা ভোট দিতে পারুক যাকে ইচ্ছা তাকে, হ্যাঁ, স্বাধীনভাবে। সেই প্রক্রিয়াটা আমরা ঠিক করতে চাই। এই বাস্তবতায় আমরা এখন এই মিটিংটা, যে বৈঠকটা যে হয়েছে, সেটার আমি গতকালকেও একটা চ্যানেলে বলেছি যে আমরা এটা পজিটিভভাবে দেখতে চাই। পজিটিভভাবে দেখতে চাই এই কারণে যে মিটিংটা হওয়াটাই একটা পজিটিভ ইভেন্ট। ওকে, তারপরে দেখেন 1-to-1 একটা বৈঠক হয়েছে ওনাদের মধ্যে। হ্যাঁ, 1-to-1 বৈঠকে কি আলোচনা হয়েছে শুধু ওনারাই জানেন, সেটা আপনিও জানি না, ঠিক আছে না? তো 1-to-1 বৈঠকে যদি নেগেটিভ কিছু হতো তাহলে সেটার ওনাদের প্রধান উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কথাবার্তায় হয়তো কিছুটা সেটা প্রকাশ পেত, বা অন্যরা যারা আমাদের নেতৃবৃন্দ দুই পক্ষেই ছিলেন, ওনাদের যারা ছিলেন তাদের স্টেটমেন্টও সেটা হয়তো কিছুটা। কিন্তু মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে আসলে এই জায়গাতে আপনি যেটা পয়েন্টটা উল্লেখ করলেন যে যৌথ যে প্রেস কনফারেন্স হলো, এখান থেকে যে কথাগুলো আসলো সেখানে আবার একটা সংশয় থেকে গেল কিনা? না, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা খুবই চতুরতার সাথে, সাবধানতার সাথে, আমি বলবো সাবধানতার সাথে উনি বাক্য ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, কারণ উনি ভালো মতোই জানেন যে ওনার দেশে ফেরত এসে ওনার যে এক্সটেনশন, মানে এই ইন্টারিম গভর্নমেন্টের এক্সটেনশন হিসেবে পরিচিত এনসিপি এবং জামাত বা অন্য আরও যারা রাজনৈতিক দল আছে, তাদের প্রশ্নের সম্মুখীন তার হতে হবে। হ্যাঁ, বিশেষ করে এনসিপি প্রশ্নের সম্মুখীন তার হতে পারে, কারণ ওরাই একমাত্র রাজনৈতিক দল যেটি নতুন, যারা এখনো নিবন্ধন হয় নাই, যারা সারা বাংলাদেশে কমিটি করার চেষ্টা করছে, তারা তাদের দল গোছানোর চেষ্টা করছে, তারা চাচ্ছে নির্বাচন যত দেরিতে হয় তাদের জন্য সেটা লাভবান হয়। তো সুতরাং উনি ছাত্র জনতা, এনসিপি কাউকে না খেপিয়ে উনি একটা বাস্তবতার নিরিখে একটা স্টেটমেন্ট হয়তো দিয়েছেন, কিন্তু এই স্টেটমেন্টের পজিটিভ দিক হইল যে বিএনপি যেটা প্রপোজ করেছে মিটিংয়ে, বিএনপি যেটা প্রপোজ করেছে, জনাব তারেক রহমান যেটা প্রপোজ করেছে, কিন্তু আপনার এটা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আমি এটা জোর গলায় বলতে চাই যে গতকালকের মিটিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু বিএনপিকে রিপ্রেজেন্ট করে নাই, হি ওয়াজ রিপ্রেজেন্টিং বাংলাদেশি পিপল, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে উনি রিপ্রেজেন্ট করছিল, একজন রাষ্ট্রনায়ক চিত্ত মনোভাব নিয়ে কিন্তু উনি গিয়েছিলেন, ঠিক একইভাবে ওনার পিতার মতো। সুতরাং আমি মনে করি যে তারেক রহমান সাহেব যে প্রপোজালটা দিয়েছে, সে প্রপোজালটা কনসিডারেশনে নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টার এই পাল্টা বক্তব্য যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে এটা হতেই পারে। বাস্তবতা নিরিখে এপ্রিল মাসে কেন চাচ্ছে না জনগণ? কারণ ওয়ান অফ দ্য মেইন স্টেকহোল্ডার ধরা হয়েছে, রাইট? তো সেগুলো সেই কারণেই আমরা, এবং সেটা কিন্তু উনি বলেছেন, এখন উনি বলেছেন কি সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, তো নির্বাচনের প্রস্তুতি মেইনলি থাকে নির্বাচন কমিশনের হাতে।
নির্বাচন কমিশনের হাতে প্রস্তুতি থাকে। এখন নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে তাহলে উনি দেশে ফিরেছে সকালবেলা, এখন উনি নির্বাচন কমিশনের জিজ্ঞেস করুক যে নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ আপা, এই জায়গাতে আমি একটু শুনে আসতে চাই আপনার কাছে আবার মাসুদ কামাল ভাই, এই যে সব প্রস্তুতি বলতে আসলে আপনি কি বুঝেন মাসুদ কামাল ভাই? সরকারের বক্তব্য এটা একটু শুনে নিন। সব প্রস্তুতি উনি পরের বাইক কি বলেছেন, উনি তো পরের বাইক কি বলেছেন যে আমি এখনই আপনাকে পড়ে শোনাচ্ছি, পরের বাইক কি বলেছেন, বিচার ও সংস্কার। সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রয়োজন হবে কেন? আবার পর্যাপ্ত অগ্রগতি মানে কতটুকু অগ্রগতি, এই প্রশ্ন তো আছে। এটা উনি মাপবে, এই কাপের মধ্যে কতটুকু চা দিলে আপনার জন্য পর্যাপ্ত, এটা যে খাবে সে মাপবে, উনি মাপবে। উনি বলবে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয় না, আপনি কি করবেন? কি করবেন আপনি? বিচার করবে, কার বিচার করবে? ক্লিয়ার করছে কেউ? কেউ জানে কার বিচার? এক হাসিনার বিচার, তার সঙ্গে কি ওবায়দুল কাদেরের বিচার হবে? তার সঙ্গে কি তার সব মন্ত্রীদের বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারির বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগেরও বিচার হবে? কার কার বিচার হবে? কোনো কিছু বলা হয়েছে ক্লিয়ার করে পর্যন্ত? সংস্কার, কোন সংস্কার ভাই? এই সংস্কার তো একটা ফালতু জিনিস। না, এটা ফালতু বলছেন, এটা আবার কেমন? সংস্কার প্রয়োজন নেই? আমাকে বলতে দেন। আচ্ছা বলেন, আপনি বলেন। এই যে তারা যে সংস্কার করতেছে, এই সংস্কার চলাকালে বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত 31 দফা একদিনের জন্য ঘরে উঠায় রাখছিল? বরঞ্চ যখন তারা সংস্কার নিয়ে ঢাকায় আলোচনা করতেছে তখন বিএনপি তাদের 31 দফা নিয়ে একদম গ্রামে গঞ্জে গেছে, এবং তারা এটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে, এটা যেন ছোট ছোট বুকলেট পাইছে। আমার কাছে ওই বুকলেট আসছে 3জন আমার হাতে বুকলেট ধরাই দিচ্ছে। তার মানে তারা সবাইকে ধরাচ্ছে। তার মানে সারা দেশে তারা 31 দফা নিয়ে যখন নাকি রীতিমতো যুদ্ধ করতেছে, তখন ইনারা এখানে ঘরে বসে কয়েকটা এনজিও কর্মকর্তা আর কিছু বিদেশি ভাড়াটে বুদ্ধিজীবী না সংস্কার করতেছে। বিএনপি যদি এই সংস্কারকে অনারই করতো তাহলে বিএনপি করতো তার আমার 31 দফা আপাতত স্থগিত থাক, ওরা একদিনের জন্য স্থগিত রাখছে। এই প্রশ্নটি যদি করে একদম হাসতে হাসতেই বলছি, আপনাকে যদি সরকারে নেওয়া হতো আপনি এই কথা বলতেন? কি আপনাকে যদি এই সরকার তার উপদেষ্টা করতো আপনি এই কথা বলতেন? উপদেষ্টা করলে যাবো কেন ওখানে? ওটা আমার কাজ নাকি? আচ্ছা যাবেন কেন সেটা ভিন্ন বিষয়, যে আপনি কেন যাবেন? আমি সারা জীবন করছি সাংবাদিকতা, আমার কেউ তুমি বাস চালাও, আমি চালাতে পারবো? আমি পারবো? কিভাবে চালালে? আমি তো চালানো শিখি নাই, যারা গেছে তারাও শিখে নাই। শিখে নেই বলে বাস এখানে যে লাগাই দেয়, ওনে লাগাই দেয়, ওনে লাগাই দেয়, যাত্রীরা সব আতঙ্কিত হয়। তারা কি দেশ চালাতে পাচ্ছে না তো? না, তাহলে 10 মাস ধরে তারা কি করলো? তারা ওখানে বসে বসে কি করে? জিমায়। আমার ধারণা ওই লোকগুলো বাসায় জিমাই, তো কিছু অবসরপ্রাপ্ত লোক এনে বলছে তুমি এখানে জিমাও, জিমায় যাস বাসায়, তারা ঝিমাইতো। তার মানে কি আমার দেশ বা রাষ্ট্র 10 মাস ধরে ঝিমাচ্ছে? অবশ্যই যে ঝিমাচ্ছে। শুনেন আমি বলি, হাসিনা সরকার যাওয়ার পর, কথাগুলো ঠান্ডা মাথায় খেয়াল করেন, হাসিনা সরকার যাওয়ার পর অনেক লোকের মাথায় কিন্তু একটা জিনিস ছিল যে আমরা এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার আনতে চাই না। কেন বলছে এই কারণে তাদের কাছে কিন্তু আরেকটা দগদগে অতীত তাদের মাথার মধ্যে কিন্তু ছিল। কথাটা খেয়াল করেন, সেটা কি? যে আরেকটা সরকার ছিল, তারাও একই রকম করছে। তখন তারা বিকল্প হিসেবে ভাবছিল যে এই গভর্নমেন্ট ভালো চালাইতে পারতো, তাহলে কিন্তু ওই জিনিসটাই থাকতো। কিন্তু এই গভর্নমেন্ট চালাতে পারে নাই বলেই তখন তারা বলছে ভাই ভালো চলুক আর মন্দ চলুক, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক। মানুষ এখন কি বলে? মানুষ এখন ওইটাই বলে যে মন্দ হোক ভালো হোক, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, আমি ঠিক করবো কে গভর্নমেন্ট আসবে। এদেরকে তো আমি ঠিক করি নাই, এদেরকে ছাত্ররা ঠিক করছে। এটা তো ইউনুস নিজেই বলছে। কিন্তু আবার ডক্টর ইউনুস তো বলছে তারা জনগণের সরকার। আরে বা সে কেমন বলে? সে প্রথম দিনই করেছে ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, পরে মতামত চেঞ্জ হতে পারে না? চেঞ্জ তো সে করে, এখন সে বলে যে ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। বলুক, সে কালকে বলুক। সে বলছে, সে তো সবসময় বলে। তার যারা এমপ্লয়ার উনি তো তাদের কথাই শুনে। বিএনপি যে পায়ের সামনে খাড়ায় থাকে, দেখা করতে পারে না। নাহিদ ইসলাম যে দেখা করে বলে যে উনি বলছেন উনি পদত্যাগ করতে চান, উনি কিন্তু বলে নাই। ওনার প্রেস উইং বলে না, উনি মনের কথা বুঝতে পারে। কেন বুঝতে পারে? তার কারণ সে এমপ্লয়ার কিন্তু এমপ্লয়ির কথাবার্তা বুঝে। জি, মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সময়মতো আসতে চাই এই প্রশ্নটা এরকম যে এই সরকার কাদের সরকার? 10 মাসেও আপনারা বুঝতে পেরেছেন কিনা এই সরকারটা আসলে কাদের? দেখেন, ইউনুস সাহেব একটা ইমার্জেন্সি পিরিয়ডে দায়িত্ব নিয়েছেন। জি,
হ্যাঁ, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন সকল রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল ওনাকে সমর্থন জানিয়েছে। কারণ যেই সময়টাতে ওনারা দায়িত্ব নিয়েছেন সেই সময়টা অনেক মানে ক্রান্তিকাল অতিক্রম করছিল বাংলাদেশ, যেটা এখনও করছে, ক্রান্তিকালের মধ্যেই আমরা আছি। বাট তখন একটা আপনার 2.5 দিন 3 দিন কোনো গভর্নমেন্ট ছিল না বাংলাদেশে, একটা স্থিতিশীলতার বজায় রাখার দরকার ছিল। তখন এই গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে যে ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে বাংলাদেশটা একটি নতুন, তখন অনেকগুলো টার্ম কিন্তু বেরিয়েছিল, নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এগুলো আমরা গড়ব, ঠিক আছে না। এখন এই 10 মাসের যে কথা আসতেছে দেখেন, গতকালকে আমি ইয়েটাতে ফেরত যাই, গতকালকে বেরিয়ে কিন্তু আমাদের বিএনপি থেকে আমির খসরু সাহেব এবং পরিষ্কারভাবে বলেছেন যে যেটা আমি ভেবে নিচ্ছি যে ভেতরে আলোচনা হয়েছে, না হলে উনি বাইরে সেই স্টেটমেন্ট কেন করবেন, হ্যাঁ, যে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার পয়েন্ট যেগুলো ঐক্যমত আছে, পলিটিক্যাল কনসেনসাস আছে, ওগুলো হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে, করে আমরা নির্বাচনের দিকে আগাবো। তো এখন আমরা জনগণ এবং সকল রাজনৈতিক দল আশা করবে যে এখন যেহেতু প্রধান উপদেষ্টা ফেরত এসেছে, তখন উনি যদি কিন্তু ইফ বার দিয়ে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভালো কথা, কিন্তু এখন উনি বাংলাদেশে ফেরত এসে উনি ওনার স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, নির্বাচন কমিশন হোক, ওনার অ্যাডভাইজারি কমিটি হোক, যেই হোক, তাদের সাথে কথা বলে উনি আরও স্পেসিফিক ডেট এবং টাইম, কখন কি আমরা ইলেকশনের রোডম্যাপ চেয়েছি না বারবার, এখন সংস্কারের কোনো রোডম্যাপ ওনারা দিতে পারছে? সংস্কার বলে যে সবাই চেঁচাচ্ছে, সেক্ষেত্রে বলছে একটা জুলাই চার্টার হবে, সকল রাজনৈতিক দল। না, জুলাই সনদ ইজ নট সংস্কারের কথা তো আমরা তো বিএনপি তো 80s থেকে সংস্কার করে আসতেছে, 19 দফা থেকে শুরু করে এখন আমরা 31 দফায় এসে ঠেকছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাতে শুরু হয়েছিল, 31 দফায় ঠেকছি, যেটা আমরা ঘরে ঘরে নিয়ে গেছি। বিএনপি ইজ কমিটেড যে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় ভবিষ্যতে বিএনপি 31 দফা বাস্তবায়ন করবে, আর কেউ করুক না করুক। সংস্কারের কথা কারো মুখে আমি আগে কখনো শুনি নাই, আমরা শুনি নাই সংস্কারের কথা কোন রাজনৈতিক দলের মুখে। যখন হাসিনার ভয় সবাই পালায় আসে, যখন আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে না, যখন আমাদের নেতাকর্মীরা গুম হচ্ছে, যখন তারেক রহমানের বক্তব্য করে দেওয়া হয়েছে, প্রচার করা যাবে না বাংলাদেশে, তখন 27 দফা দিছিলাম আমরা। তারেক রহমান 27 দফা দিয়েছিল, প্রচারই করতে দেয় নাই শেখ হাসিনা ঠিক মতো টিভিতে। তারপরে সেই 27 দফা সব দলের সাথে মিলে 31 দফা হলো। তা আমরা তো কমিটেড। এখন তাহলে কমিশনগুলো যে বানাইছে, কমিশনগুলো 10 মাসে কি করব, তাহলে তো ইট ইজ অবভিয়াস, তাই না? মাসুদ কামাল ভাই, তো হলো তো সংস্কার নিয়ে আলোচনা, শুনলেন তো ভাই, একটা দল মানে সংস্কার প্রক্রিয়াটা স্টার্টিংই তারা করছে ভুলভাবে। কারণ তাদের মাথা রাখা উচিত ছিল এই সংস্কার শব্দটা বাংলাদেশের রাষ্ট্রের যে সংস্কার, শাসন পদ্ধতির যে সংস্কার, এই কথাটা বাংলাদেশে প্রথম বলছে একটা পলিটিক্যাল পার্টি। সেই পার্টি বাংলাদেশে আছে, মাঠে আছে। আপনি সংস্কার করবেন, আপনি তো পারতেন প্রথম থেকে তাদেরকে হেল্প নেওয়া, যে ভাই তোমরা তো কাজটা অনেকটা এগিয়ে আসো, ওইটা নিয়েই বসি আমি ওইটা নিয়ে বসি। তারা তো এটার জন্য এগিয়েছে ভাই, 2.5 বছর এরা শুরু করে, 2.5 বছর আগে তারা স্টার্ট করছে। তো 2.5 বছর ওইটা তারা কী করছে, খালি লেখছে শেষ হয়ে গেছে? তা তো না, ওইটা নিয়ে তাদের দলের মধ্যে, নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে ক্রমাগত, এবং সেই আলোচনাগুলিকে তুমি তো এরা যদি নিত একবার, তাহলে কি হইতো, এরা কিন্তু এক ধাপ এগিয়ে যাইতো। আপনার কাছে থাকলো, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন স্বপ্ন ধরার সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন আপনার মতো অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি স্বপ্ন ধরার সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন আপনার মতো অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই শিরোনামে আলোচনা। সম্মানিত দুজন আলোচক আছেন, মাসুদ কামাল ভাই এবং শামা ওবায়দ। মাসুদ কামাল ভাই, যে প্রশ্নটি রাখা ছিল যে কোন রাজনৈতিক দল সরকারের কাছে বা কে দূরে, এরকম খেলাও তো আমরা একটা দেখছি। শুনেন, আমি বলি একটা কথা, একটা জিনিস মাথায় রাখেন, ডক্টর ইউনূসের একটা মাথায় রাখা উচিত ছিল। সেটা হলো উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, উনি কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না, উনি রেগুলার গভর্নমেন্টের হেড না। উনি কেন আসছেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এই দেশের জনগণ নির্বাচন করবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে।
সেই গভর্নমেন্টের কাছে উনি জাস্ট খালি এই জিনিসটাকে মাঝখানে সময়টুকু ব্রিজের মতো কাজ করে ক্ষমতাটা হস্তান্তর করবেন। ওরা যদি মাথার মধ্যে এই জিনিসটা থাকতো তাহলে এত সমস্যাই হতো না, তাহলে এটা সমস্যাই হতো না। উনি আসছেন যে পরের যে গভর্নমেন্ট আসবে সে কিভাবে দেশ চালাবে এটাও আমি নির্ধারণ করে দেব। আপনি কে আপনি আপনি এটা কিভাবে নির্ধারণ করে দিবেন? আপনার কি অথরিটি আছে? অথরিটি বাদ দেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে? জি বলুন। আপনার কি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি বলবেন যে তোমার দেশটি এভাবে চালাও? হ্যাঁ, আমি কিছু সংস্কার কমিশন করছি, ওকে ফাইন কমিশন করছেন। এই কমিশনগুলিকে আপনি পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে করছেন? করেন নাই তো। কিন্তু রাজনৈতিক দলগুলো তো সংস্কার কমিশন করার সময় বিরোধিতাও করেনি। তাহলে না, আমি বলি আপনার বিরোধিতা কি কেন করবে? এরা তো চায় যে মানে আপদ বিদায় হোক। এরা তো এই জন্য ওয়েট করতেছে বসে বসে, এই যে আপদের সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, কোনো মতো নির্বাচন দিয়ে বিদায় হোক। আপনি আমাকে বলেন একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে সেটা নির্ধারণ করে দেবে কিছু নন পলিটিক্যাল এনজিও কর্মী? এটা আপনি কি বলেন না ভাই? একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে এইটা নিয়ে সেই পলিটিক্যাল পার্টি যাবে জনগণের কাছে। জামাত গেছে জনগণের কাছে, আমরা এটা চাই। এনসিপি যাবে জনগণের কাছে, বিএনপি গেছে জনগণের কাছে, বিএনপি বলছে জনগণের কাছে যে আমরা 31 দফার ভিত্তিতে দেশ চালাবো। এখন জনগণ ঠিক করবে কোনটা তারা গ্রহণ করবে কে করবে না। এখন সেইটা নির্ধারণ করে দেবে কে? কয়েকজন বিদেশি নাগরিক, বদিউল আলম মজুমদার, উনি নির্ধারণ করে দেবে যে এই দেশের গণতন্ত্র। এই যে বিদেশি নাগরিকের প্রশ্ন, এটা তো আসলে এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি, দিতে পেরেছে? প্রমাণ দেওয়া দরকারটা কি? আমার প্রমাণ দেওয়া দরকার, তারা প্রমাণ করুক না তারা বিদেশি নাগরিক। আমি কিন্তু আমি মনে করেন বাইরের থেকে আসলাম ভাই, মনে করেন এয়ারপোর্টে আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনি কি বুঝলেন যে আমি বিমান থেকে নামলাম? তো আমি আমেরিকা থেকে আসলাম নাকি প্যারিস থেকে আসলাম নাকি আপনি লন্ডন থেকে আসলাম, বোঝার উপায় কি? আমার পাসপোর্টের সিল দেখা, ওইটা আপনি আমার কাছ থেকে নিয়ে দেখতে পারবেন জোর করে। আপনি যেটা বলতে পারবেন তুমি বিদেশ থেকে আসছো, আমার দায়িত্ব দেখাই দেওয়া। বিষয়টা অনেক শুনেন, আমি বলি আলী রিয়াজ সাহেব যে আমি কেন করি, আপনার কোনো সন্দেহ আছে? উনি আমার টিচার ছিলেন সরাসরি। আচ্ছা, উনি বাইডেনকে ভোট দিয়ে এসে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনি দেখতে চান? আমি দেখছি, তখন তো আনন্দ করছে আমার স্যার বাইডেনকে ভোট দেয়, বা কি আনন্দ। সে আমার সরাসরি টিচার। তো উনি বিদেশে না করে কোনো সন্দেহ আছে? 25 বছরে আমেরিকায় ছিল, কীভাবে থাকে রে ভাই? আপনি থাকতে পারবেন টানা 25 বছর? কেমনে থাকে? তো এইগুলি নাটক করে লাভ নাই। বড় কথা হলো আলী রিয়াজ সাহেব কীভাবে সংবিধান বিশেষজ্ঞ, এটা আমার বুঝান্ত ভাই। উনি আমি ছিলাম জার্নালিজম স্টুডেন্ট, উনি জার্নালিজমের টিচার আমার। তো উনি কীভাবে গভর্নমেন্ট পলিটিক্সের তো বাংলাদেশে কি আর নাই জোরাতালি দিয়ে কাজ করতে হবো? সব বাদ দেন সব। তারপরেও আমার কথা যে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে মানবে কেন? পলিটিক্যাল পার্টিগুলির লোক নাই, পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতি বুঝে না। সবচেয়ে বড় কথা, পলিটিক্যাল পার্টিগুলো এই দেশের জনগণকে বোঝে, তাদের মতো করে বোঝে, কোনো সমস্যা নাই। উনি তো এই দেশের জনগণকেই বোঝেন না, উনি তো থাকেন না এই দেশে, উনি তো দেশে থাকেন না। বিষয়টাকে আমি বলি আপনাকে, আপনি দেখবেন গ্রামের বাড়িতে দেখবেন অথবা ইয়ে দেখবেন, ছোটো ছোটো বাচ্চা আছে না, মা তারা সুন্দর করে সাজায় টাজায় দেয়, চুল টুল আশ্রয় দেয়। আমার কাছে আসলো, আমি বাবা কেমন আছো কেমন আছো কে চুলগুলি আওলাই দিই, মাথার মধ্যে আদর করে দিই। মার কিন্তু আবার চুল আশ্রাইতে হয়। কথাটা খেয়াল, আমি আদর করলাম, এখন এরা ওইভাবে আদর করে দিতেছে আমাদেরকে, আওলা পাতা দিতেছে। এই পলিটিক্যাল পার্টিগুলিকে এগুলো আবার ঠিক করতে হবে ভাই। এইগুলো যে আপনাদের কাজ না রে ভাই। কোথেকে বলতেছে আমাদের ম্যান্ডেট আছে সংস্কারের? কবে ম্যান্ডেট ছিল সংস্কারের? 8 তারিখ পর্যন্ত কবে? আপনি 8 তারিখে গণঅভ্যুত্থানকে একটা বড় ম্যান্ডেট হিসেবে দেখছেন। আপনি 8 তারিখের আগে সমস্ত পত্রিকা ঘাটেন তো, সংস্কার শব্দটা কোথায় পাইছেন আপনি? বাইক তো আপনি আমাকে, আপনি হঠাৎ করে ঘুমের চুরি করেন যে আমার ম্যান্ডেট ছিল সংস্কার, আমার ম্যান্ডেট ছিল। হ্যাঁ, বিচারের ম্যান্ডেটটা কে আনছে? এটা আনছে সার্জিস আলম। বলছে হাসিনার বিচার হওয়া, হাসিনাকে ফাঁসির কাস্টে চড়ানোর আগ পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তারাও নাকি খারাপ, তারাও ফ্যাসিস্ট। ফাঁসির কাস্টে উঠানো তো ভাই এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আগে ঘোষণা করে দেন, একটা ডিক্লারেশন দিয়ে দেন, এরা সব নিহত হবে, বলে দেন। জি, মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ। সময় দফা আসতেছে যে জায়গায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, এই সরকার যা করছে সংস্কার, বিচার কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটি কি পরবর্তীতে যারাই আসুক, জনগণের ভোটে যারা আসবে তাদের এসে কি আবার এগুলো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের মতামতকে একত্রিত করে আবার ঠিক করতে হবে, এমনটি মনে হচ্ছে আপনাদের, বা আপনার মনে হয়? হ্যাঁ, ওই যে উনি একটা কথা বললেন না মাসুদ কামাল ভাই, ওই যে আলী রিয়াজ সাহেবের
ওই ভোট দেওয়ার ব্যাপারে বাইডেনকে। অ্যাকচুয়ালি আমেরিকায় যারা থাকে, আমেরিকান সিটিজেনরা, ইউ হ্যাভ টু বি রেজিস্টার্ড। আপনার ইদার রেজিস্টার্ড রিপাবলিকান হবেন বা রেজিস্টার্ড ডেমোক্রেট হবেন। সো আপনার ইটস অলরেডি ইন দ্য সিস্টেম যে আপনি কারে ভোট দিচ্ছেন। সো এটা তো আছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে দেশি বিদেশি কথা না, কথা হলো যে এই ওনারা খুব বেশি এত সংস্কার কমিশন করে তো লাভ নাই যদি আপনার ইন্টেনশন থাকে অন্য। হ্যাঁ, আপনার সংস্কার কমিশন ওই আই থিঙ্ক ওনাদের প্লেটে ওনাদের বেশি খাবার নিয়ে ফেলছে, যেটা এখন ওনারা নিজেরা হজম করতে পারছে না। এখন যেটা ওনাদের দরকার, দেখেন ডক্টর ইউনূস কে কেন দায়িত্ব নিতে হলো? উনি তো বাংলাদেশের উনি একজন ইন্টারন্যাশনাল আইকন, ওনাকে আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত, সবাই ওনাকে ভালো জানে ওনার কাজের জন্যে, কিন্তু উনি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু কখনোই খুব একটা ইনভলভ ছিলেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনাকে কেন দায়িত্ব নিতে হলো? উনি নিজেও তো নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, উনি নিজেও মামলা খেয়েছেন, ওনাকে বহুবার শেখ হাসিনা অপমান করেছে বিভিন্নভাবে, এবং যতবার অপমান করেছে ততবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছে, স্টেটমেন্ট দিয়েছে, বিএনপি পাশে দাঁড়িয়েছে, সেটাই স্পষ্ট। হ্যাঁ, তো এখন ডক্টর ইউনূসের তো সবচেয়ে প্রথম, আমি মনে হি ইজ দ্য 1% যে প্রথম উপলব্ধি করা উচিত যে এই দেশে গণতন্ত্র ছিল না দেখেই ওনার মামলা খাইতে হয়েছে, এই দেশে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়েছে দেখে ওনার মামলা খাইতে হয়েছে, এই দেশে মানবাধিকার ছিল না দেখেই ওনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ওনারই ফার্স্ট রিয়েলাইজ করা উচিত। শুধু সংস্কার এবং সংস্কার প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এই যে গণ অভ্যুত্থান, আমি আপনাকে বলি, গণ অভ্যুত্থানটাকে যে কেউ কুক্ষিগত করতে চাচ্ছে বা আন্দোলনটাকে যে কেউ কুক্ষিগত করতে চাচ্ছে, এটাকে আমরা 1971-কে আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করেছিল সেটার সাথে তুলনা করতে পারি। কারণ 1971 আওয়ামী লীগের সম্পত্তি ছিল না, 1971 কারো একলার বাপদাদা সম্পত্তি ছিল না, আমার সকলের কতিপয় কিছু যারা এই যুদ্ধের বিরোধিতা করেছিল তারা ছাড়া তো মেজরিটি তো 1971-কে ধারণ করে বাহন করে, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্সটাই ছিল 71-কে কুক্ষিগত করা। আমরা কি সেই জায়গায় আবার ফিরে আসতে চাই? আমরা কি জুলাই অগাস্টে যা ঘটেছে, যে আন্দোলন হয়েছে, যে রক্তপাত হয়েছে, যারা গুলি খেয়েছে, যেই গার্জিয়ানরা মাঠে নেমে এসেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কোথায়? ওই মেয়েগুলা কোথায় যারা স্লোগান দিয়েছিল? তাদেরকে তো আমি দেখি না। ওই ছেলেগুলা কোথায়? তা ওরা যারা মাঠে নেমেছিল, বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল, সব দলের নেতাকর্মীরা মাঠে ছিল। এই গণ অভ্যুত্থানকে যদি একটা গোষ্ঠী কুক্ষিগত করতে চায় এবং সেটাকে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করে, সেটাও কিন্তু সমীচীন হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাস্তবতা কি তেমনটা হচ্ছে কি? তেমনটা কি হচ্ছে? এনসিপি কি সরকার করছে কিনা, সহযোগিতা করছে কিনা, না রাজনৈতিকভাবে গড়ে তোলার প্রশ্নে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী বা এনসিপি তো বলছে গতকালকে যে মিটিংটি হয়েছে সেটাকেও গণ আকাঙ্ক্ষার সাথে পরিপন্থী হিসাবে এই মিটিংটিকে তারা দেখছে, এনসিপি দেখছে। আমি তো সেটাই বললাম, কিন্তু আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেখেন, এনসিপি যা চায় একটা নবীন দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে এতবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকার চালিয়েছে, একই জিনিস চায়। বিএনপি কি ভিন্ন কিছু চায়? বিএনপি সংস্কার চায়। বিএনপির মতো নির্যাতিত আর অন্য কোনো দল হয় নাই, তা বিএনপি বিচার চায়। তা বিএনপি কিন্তু বিচার তো আপনি একদিনে করতে পারবেন না। আমরা একদিকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই, আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, আমরা আইনের শাসন চাই, আবার আমরা বলছি 2 দিনের মধ্যে সব বিচার করে ফেলো। আমরা তো চাই না যে কোনো যে অন্যায় করে নাই তার বিচার হোক, তার সাজা হোক, সেটা আমরা চাই না। আমরা যারা গুলির অর্ডার দিয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। আলোচনা শুনবো, তবে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারার সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন আপনার মতো অনুষ্ঠান। নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি স্বপ্নধারার সৌজন্যে আপনার মতো অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচনের সাথে আরও যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, বর্তমান যে দেশের রাজনৈতিক বাস্তবতা চলছে, সব কিছু নিয়ে আলোচনা। দুজন সম্মানিত আলোচক আছেন, তাদের কথা আপনারা শুনছেন। মাসুদ কামাল ভাই যে প্রশ্নটি রেখে যাও, এনসিপি নিয়ে বলছিলেন।
দেখেন এনসিপি নিয়ে কিন্তু আমার খুব একটা ভরসা ছিল, আশা ছিল। আমি ভাবছিলাম যে আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে হয়তো একটা মানে নতুন কিছু আসতে যাচ্ছে, তো সেটা আসার সম্ভাবনাও ছিল। তারাও বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, কিন্তু গাল ভরা বলি। কিন্তু সমস্যাটা হলো কি, এই পার্টিটা খুব দ্রুত বেগে নিজেদের নেতৃত্বের যে দুর্বলতা এবং যারা নেতা ছিল, যাদেরকে নেতা হিসেবে পরিচয় করে দিয়েছে, তাদের যে ব্যক্তিগত জীবনযাপন, সেগুলি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই যে সন্দেহটা, এটা তারা দূর করতে পারে নাই। না পারার কারণে খুব দ্রুত, এত দ্রুত বেগে তাদের জনপ্রিয়তা মানে একদম তলানিতে চলে গেছে, যেটা ভাবাই যায় না। দেখেন ওদের সবচেয়ে বড় জোর ছিল কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখনই কি আপনি জানেন সেই বন্দোবস্তটা কি? কেউ জানে না। তো যে যে স্লোগান দিয়ে আপনি আসলেন, সেই স্লোগানটাতে আপনি তো পাবলিকের কাছে নিয়ে আসতে পারলেন না। আপনাদের বন্দোবস্তটা কি বলেন ভাই, বলতে পারে নাই। আরেকটা জিনিস হলো কি, এই পার্টিটাকে শেষ করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে, একদম শেষ করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। হ্যাঁ হ্যাঁ, একদম শেষ করে দিয়েছে। কীভাবে দিয়েছে আমি বলি আপনাকে। ডক্টর ইউনূস হুট করে বলে ভাবলো কি, এই পার্টিটাকে উনি করতে বলছেন। এই ফিনান্সিয়াল টাইমস ওখানে উনি পডকাস্টে বলছেন কিন্তু, যে আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো। তারা বললো যে স্যার আমাদেরকেও তো কেউ চেনে না, আমরা পার্টি করলে হবে? আমি তখন বললাম তোমাদেরকে সারা দেশের মানুষ চেনে, তোমরা পার্টি করো। দেখেন ওনার একমাত্র এ কথা বলাতে হলো কি, সঙ্গে সঙ্গে এটা একটা আপনার কিংস পার্টি হয়ে গেল, পাবলিক মনে করলো এটা ওনার পার্টি। 2 নম্বর কথা হলো, ডক্টর ইউনূসের চিন্তাটা, দর্শনটাই ভুল, চিন্তাটাই ভুল। উনি বলার চেষ্টা করলেন তোমাদেরকে দেশের সকল মানুষ চেনে, অতএব তোর পার্টি। তার মানে ওনার বক্তব্য হলো কি, নেতাকে যদি চেনে তাহলে তার পার্টি হবে। এখানে কিন্তু ব্যক্তিকে উনি আবার একটা সাক্ষাৎকারে তো এটাও বলছেন যে এই শিক্ষার্থীরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল করতে চায়। সেটাই তো বলেছেন, উনি বলেছেন, উনি করতে বলেছেন, এরা করতে চায় নাই, উনি নিজে বলেছেন এটা। তো ওনার এই ফরম্যাটটাই ভুল। যেমন উনি একবার পলিটিক্যাল পার্টি করতে গেছিলেন, কিসের জোরে? ওনার নিজের জোরে। উনি ভাবলেন আমি এখন নোবেল পেয়েছি, আমাকে সবাই চিনে, অতএব আমার দল করলে লোকে ঝাঁকায়া একদম মৌমাছির মতো ঝাঁকায়া পড়বে, ঝাঁপায়া পড়বে, কেউ পড়ে নাই। তাহলে এটা একটু বলুন যে মাসুদ কামাল ভাই, আগামী নির্বাচনে এনসিপির তাহলে আস্থা কোথায়, বা আস্থা এনসিপি যদি একটা আসনেও জামানত রক্ষা করতে পারে, এটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। এককভাবে বললাম তো, এককভাবে ওরা যদি ইলেকশন করে, যদি একটা আসনে এককভাবে ইলেকশন করে পাস করা লাগবে না, যদি জামানত রক্ষা করতে পারে, এইটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। গতকালকের মিটিংয়ে একটু যেতে চাই। মিটিংয়ের সূত্র ধরে আপনার কাছে প্রশ্ন, যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রথমার্ধে নির্বাচন হবে, এই প্রশ্নে যে আলোচনাটুকু যতটুকু গড়িয়েছে, তাতে বিএনপি কি স্বস্তিতে থাকবে না সতর্ক থাকবে? বিএনপি সতর্কতার সাথে স্বস্তিতে থাকবে। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের না, কারণ অফকোর্স, কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো লো বা খারাপ সময় নাই যে পার করে আসে নাই। ঠিক আছে, বিএনপি বাস্তবতার নিরিখে কাজ করে, বাস্তবতার নিরিখে কথা বলে। তো এখন আপনি দেখেন, এই যে আপনারা যে আলোচনা করছিলেন এনসিপি বা ছাত্রদের নিয়ে, আমরা কিন্তু যখন দল করেছে আমরা কিন্তু স্বাগত জানিয়েছি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, তো যে কেউ দল করতে পারে, যার কথাই করুক, তারা দল করেছে, ভালো কথা। কিন্তু তারা দল করেছে, দল করে তারা কি কোনো সংস্কারের প্রপোজাল, তারা সংস্কার আগে চায় না, তারপরে নির্বাচন চায়, তো তারা কি কোনো সংস্কারের প্রপোজাল দিয়েছে? নাকি তারা ওই ডক্টর ইউনূসের সংস্কারের কমিশনগুলোই তাদের করা, মানে ওইটা একই জিনিস? মানে তাদের কি, এনসিপির কি আলাদা কোনো প্ল্যান প্রোগ্রাম আছে বাংলাদেশ নিয়ে? সেটা কি তারা বাংলাদেশের জনগণের সম্পর্কে সামনে হাজির করেছে? আজকে দুঃখের সাথে বলতে হয় ভাই, এগুলা জার্গন, পলিটিক্যাল জার্গন, ডাজন্ট মিন এনিথিং। আপনি যখন দুঃখের সাথে বলতে হয় যে এই ছেলে মেয়ে, আমরা কিন্তু অনেক, আমি ব্যক্তিগতভাবে একজন নারী কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী, আমি খুব খুশি হয়েছিলাম যে আমি যখন দেখেছিলাম যে আমরা এত বছর বলতাম যে ইয়াং জেনারেশন পলিটিক্স থেকে দূরে সরে গেছে, তারা রাজনীতি পছন্দ করে না। আমরা খুশি হয়েছিলাম, দেখেছিলাম যে এত ছেলে মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মাঠে নেমেছে, তারা একটা কজের জন্য, বৈষম্য চাই না, একটা কোটার বিরুদ্ধে একটা আন্দোলন, এটা আমরা কিন্তু খুশি হয়েছিলাম। কিন্তু সেইভাবে একইভাবে ব্যথিত
ব্যথিত হই যখন 17 বছরে শেখ হাসিনা যাওয়ার আগে সে বলতে বাধ্য হয়েছে যে তার কোন হাউস স্টাফ 1000 কোটি টাকা দুর্নীতি করছে, তাই না? এখন আমরা 10 মাসেই দেখতেছি যে আমার এক ছাত্র উপদেষ্টার পিএস কতশো কোটি টাকা পাচার করছে, তাই না? এখন এইটা তো আমরা এক্সপেক্ট করি না। আমাদের এই নেক্সট জেনারেশন যারা আমাদের এই তো বাংলাদেশ, আগামী বাংলাদেশ আমরা ক্লেম করে, তাই না? তো আমরা তো এটা দেখতে চাই না, এটাতে আমরা ব্যথিত হই। আরেকটা পরিষ্কারভাবে আমি বলতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে যদি হয়ে থাকে বৈষম্য থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, কথা বলার অধিকার থাকবে, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছ এবং দায়বদ্ধতার মধ্যে আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এগুলো এবং সকলের সমান অধিকার থাকবে। এইটা যদি মোটা দাগে আকাঙ্ক্ষা হয়ে থাকে গণ অভ্যুত্থানের, প্রত্যেকটা আকাঙ্ক্ষা বিএনপির 31 দফায় আছে। সো এনসিপি কি বলতে চায়, তাদের বক্তব্যটা আরো আকাঙ্ক্ষা কোট অন কোট আকাঙ্ক্ষা আরো পরিষ্কার করতে হবে। কারণ যা আকাঙ্ক্ষা তারা বলে, সেই আকাঙ্ক্ষা এবং তারও বেশি 31 দফায় আছে, বিএনপি সেটা করছে, বিএনপি সেটা করবে। সমাপা একটা অনুমান নির্ভর অভিযোগ করতে চাই, এবং যদিও সেটা একবারে অনুমান না, সেটা আলোচনাও আছে যে আসলে এনসিপিকে কয়টা আসন দেয়া যায় অথবা তারা কয়টা আসন চায়, এটা নিয়ে নাকি বিএনপির সাথে আলোচনা হচ্ছে বা এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। আসন চাওয়া চাই আবার কি? আমরা তো নির্বাচন চাইতেছি ভাই। আমরা তো তাহলে এটা তো হাসিনা মার্কার নির্বাচন হয়ে গেল। আপনার তো 17 বছর ধরে তো তারা জাতীয় পার্টিরে দিছে কয়টা ভাই, তোমাদের মন্ত্রীও বানাবো, তোমরা বিরোধী দলও থাকো, বানাই ভাগযোগ করে আবার 2018-তে আমাদের ধরাই দিচ্ছে 5-6টা, হ্যাঁ 5-6টা ধরাই দিয়ে তোমরা থাকো। এটা তো ওই আগের জামানায় ফেরত গেলাম ভাই। আমরা চাই নির্বাচন, একটা স্বচ্ছ নির্বাচন, যে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দিব, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, যে জনগণের ভোটে আসবে, যে জনগণের ভোট পেয়ে সংসদে আসবে সে আসবে, এবং সেই সংসদ হতে হবে একটা ভাইব্রেন্ট জবাবদিহিমূলক সংসদ, যে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে কাজ করবে। সমাপা, শেষ মন্তব্যটা আমরা পরে শুনছি, মাসুদ কমল ভাই আসতে চাই। এই একটা মন্তব্য যেটা পরবর্তী সময়ে অস্বীকারও করা হয়েছে, যে সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন একটা আলোচনার প্রেক্ষাপটে লন্ডনে, যে জনগণের উপরে নির্বাচনের প্রেক্ষাপটে তার আস্থা অনাস্থার প্রসঙ্গে সেই সূত্র জনগণ টাকা খেয়ে ভোট দেয়। এটা বললাম তো, উনি তো রাজনীতি করেন না কখনো, উনি তো কোনো পলিটিক্যাল আসলে ওই ধরনের ওই চিন্তাটা ওনার মধ্যে কাজ করে না, ওই জ্ঞানটা ওনার মধ্যে কাজ করে না। এটা বলার মাধ্যমে উনি যে দেশের মানুষকে কত বড় অপমান করেছেন এটা উনি বোঝেন না। এটা বোঝার ক্ষমতা আল্লাহ তারা দেয় নাই। ওনার জন্য আমার করুণা হচ্ছে, অনুশোচনা হচ্ছে যে এই লোক। কিন্তু বাংলাদেশের নির্বাচন বা রাজনীতিতে টাকার খেলাও তো আছে, সব জায়গায় টাকার খেলা আছে, কিন্তু টাকা খেয়ে লোকে ভোট দিয়ে দেয়, তাহলে তো সবচেয়ে যে ধনী লোকটা সেই লোকটি ইলেক্টেড হইতো, হয় সবসময় না, সবসময় হয় না তো, তাহলে টাকা দেয় তো হয় না কেন? আর এটা এক ধরনের কথা, দুই একটা আপনি ওই ধরনের সব মিলে, কিন্তু আপনি মানুষকে, ভোটারকে, জনগণকে এইভাবে অপমান করার মানে চিন্তাটা উনি করেছেন কেন জানেন? এই চিন্তাটা ওনার মধ্যে কাজ করে না। উনি এই দেশ থেকে, এই দেশের সাধারণ মানুষের থেকে যে একজন বিচ্ছিন্ন ব্যক্তি, উনি আরেকবার প্রমাণ করলেন কর্মী হিসেবে এবং এই দেশের একজন ভোটার হিসেবে। এবং এই দেশের 50%-এর বেশি ভোটার কিন্তু নারী, ঠিক আছে? তো সেখানে অফকোর্স জনগণ কিন্তু তারা যদি সুযোগ পায়, তারা কিন্তু রাইট ডিসিশন নেয়। তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন কিন্তু তারা এ অথবা বি অথবা এ করেছে, এ ভালো করেনি, বিকে দিয়েছে, বির উপর সন্তুষ্ট ছিল না, একে দিয়েছে। এই জনগণ কিন্তু তারা যদি সুযোগ পায় তারা রাইট ডিসিশনটা নেয়, সুযোগটাই আমরা করে দিতে চাই। এবং আমরা চাই বিএনপি, এখনও আমি বলছি আমার লাস্ট ওয়ার্ড, যে আমরা চাই যে প্রফেসর ইউনূস সরকার সফল হোক। তারা সফলতার সাথে এদেশের মানুষকে গণতন্ত্র, একটা গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দিয়ে যাক, সেটা অবশ্যই চাক। এবং আমরা চাই বিএনপি ইনক্লুডেড,
প্রত্যেকটা রাজনৈতিক দল একটা জবাবদিহিতার মধ্যে থাকুক, কারণ আমি সত্যিই বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ আর পলিটিক্যাল রিটোরিক পছন্দ করে না, মানুষ অ্যাকশনেবল কিছু দেখতে পছন্দ করে, এবং তারা এবং সেই জায়গাটায় প্রত্যেকটি রাজনৈতিক দল যাবে, এবং তাহলে আমরা সবাই মিলে একটি দেশ গড়ার সুযোগ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ থাকলে জনগণের কল্যাণ নিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ শামা ওবায়েদ এবং মাসুদ কামাল, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো স্বপ্নদ্বারের সৌজন্যে আপনার মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।